যে মঙ্গলরা একদিন মুসলিম শহর ধ্বংস করে ইতিহাস কাঁপিয়েছিল, তারাই আবার কিভাবে একদিন ইসলামকে আপন করে নিল। চেঙ্গিস খানের বংশধররা মানত আকাশ, আগুন আর সামান দেবতা, কিন্তু কোন ঘটনা, কোন যুদ্ধ, কোন বিশ্বাস তাদের হৃদয়কে বদলে দিল? এটি কি পরাজয়ের ফল, নাকি এক গভীর আত্মিক অনুসন্ধান? আজ জানব মঙ্গোলীয়রা কিভাবে মুসলমান হয়েছিল। সম্পূর্ণ ইতিহাসটি জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। তেহরান যুগ যুগ ধরে মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর পরিচয় ছিল তারা যাযাবর যোদ্ধা, আধুনিক অস্ত্রে সজ্জিত এবং নৃশংস কৌশল পরদর্শী। নির্দয় জাতি হিসেবে তাদের পরিচিতি আরও বিস্তৃত লাভ করে যখন তারা মুসলিম ভূখণ্ডের ধ্বংসযজ্ঞ চালায়, মুসলিম শহরগুলো ধূলিসাৎ করে দেয়। মূলত তারা সেখানে মৃত্যু ও জরা ছাড়া আর কোনো কিছুই ছেড়ে আসেনি। সবাইকে অবাক করে দিয়ে সেই মঙ্গোলীয়রাই একসময় ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং ইসলাম প্রচারে অনন্য অবদান রাখে। যাযাবর বিজেতা চেঙ্গিস খান ছিলেন একজন মঙ্গল সেনাপতির ছেলে। শৈশব থেকেই তিনি ছিলেন অপ্রতিরোধ্য। তিনি উত্তর পূর্ব এশিয়ার যাযাবর জাতিগুলোকে একত্রিত করে এবং প্রভাবশালী মঙ্গোলীয় গোত্রপ্রধানদের পরাজিত করে পৃথিবীর বৃহৎ এক সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। যদিও তার উত্থান হয়েছিল ভয়াবহ নৃশংসতার মধ্য দিয়ে, তবে সামরিক কৌশল ও প্রতিভায় মঙ্গোলীয়দের শ্রেষ্ঠত্ব স্বীকার করতেই হবে। মুসলিম বিশ্ব গণহত্যা 1219 থেকে 1222 খ্রিস্টাব্দের মধ্যে উত্তর পূর্ব ইরানে চেঙ্গিস খানের সামরিক অভিযানের মাধ্যমে মুসলিম ভূখণ্ডে মঙ্গোলীয়দের অভিযান শুরু হয়। এরপর মাত্র 40 বছরে তারা 4টি প্রভাবশালী মুসলিম সাম্রাজ্যের পতন ঘটায়। সেগুলো হচ্ছে আব্বাসীয়, আইয়ুবীয়, সেলজুক ও খাওয়ারিজম। তারা মুসলিম বিশ্বের অসংখ্য সমৃদ্ধ নগরী ধুলার সঙ্গে মিশিয়ে দেয়। মার্ব, নিশাপুর ও উত্তর আফগানিস্তানের বলখ শহরে নারী পুরুষ নির্বিচারে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন চেঙ্গিস খান। মঙ্গল রাজদরবারের ঐতিহাসিক জুবাইন লিখেছিলেন, মঙ্গোলীয়দের অভিযানের পর মার্বে নিহতদের সংখ্যা গণনা করতে বেঁচে থাকা মানুষের 13 দিন সময় লেগেছিল। মার্কিন ইতিহাস গবেষক ডেভিড মর্গান লিখেছেন, মধ্য এশিয়ায় মঙ্গল অভিযান ছিল একটি গণহত্যার প্রচেষ্টা মাত্র। চেঙ্গিস খান নিজে এই গণহত্যাকে উৎসাহিত করেছে। ঐতিহাসিক ইবনে আসির লেখেন, চেঙ্গিস খান বুখারা নগরী জয় করার পর নগরবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, হে লোক সকল, নিশ্চয় তোমরা মহাপাপ করেছ। তোমাদের নেতারাও পাপ করেছে। যদি জিজ্ঞাসা করো আমার কথার প্রমাণ কি, আমি বলবো আমিই তার প্রমাণ। যদি তোমরা পাপ না করতে, তবে আমার মতো শাস্তিকে স্রষ্টা তোমাদের কাছে পাঠাতেন না। 1227 খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি উত্তর চীন ও ইরান দখল করেন। তার মৃত্যুর পর 1236 খ্রিস্টাব্দে পুনরায় মঙ্গোলীয় অভিযান শুরু হয়। দক্ষিণ চীন ও পূর্ব ইউরোপের অভিমুখে তাদের অভিযান পরিচালিত হয়। 1255 খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের নাতি হালাকু খান মঙ্গোলীয়দের শাসকে নিযুক্ত হন। তিনি ইরান থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তীর্ণ মুসলিম ভূখণ্ড দখলের উদ্দেশ্যে অভিযান শুরু করে, যার পরিণামে 1258 খ্রিস্টাব্দে বাগদাদ পতন ঘটে। বাগদাদে তারা নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালায়। আইনে জালুতের যুদ্ধে মঙ্গোলীয় বাহিনীর পরাজয়ের পর মঙ্গোলীয় সাম্রাজ্য বিভক্তি দৃশ্যমান হয়ে ওঠে। চেঙ্গিস খানের ছেলে জুচি খান গোল্ডেন হর্ড অঞ্চল, কুবলাই খান দ্য গ্রেট, চীন আর হালাকু খান ও তার উত্তরসূরিরা ইরান ও রুশ অঞ্চল শাসন করতে থাকে। এদের মধ্যে গোল্ডেন হর্ডের খানরা প্রথম ইসলাম গ্রহণ করে এবং তাদের পর পারস্য ইলখানিদ সাম্রাজ্যে খানরা মুসলমান হয়। চেঙ্গিস খানের নাতি ও জুচি খানের ছেলে বার্কি খান মঙ্গোলীয় শাসকদের ভেতর প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। 1267 খ্রিস্টাব্দে মৃত্যুর আগ পর্যন্ত তিনি 10 বছর গোল্ডেন হর্ড শাসন করেন। বার্কি খানের কয়েকজন সভাসদও ইসলাম ধর্ম গ্রহণ করেন। বার্কি খান মুসলিম বিশ্বে তার পূর্বপুরুষ ও পরিবারের ধ্বংসসাত্মক কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত ছিলেন। আইনে জালুতের যুদ্ধে মঙ্গলদের পরাজয়ের পর বার্কি খান মামলুক সুলতান কুতুজের সঙ্গে সমঝোতা করেন। 1262 খ্রিস্টাব্দে বার্কি খান ও হালাকু খানের মধ্যে যুদ্ধ হয়।
ককেশাস পাহাড়ের পাদদেশে দুই বাহিনীর যুদ্ধ হয়। যুদ্ধের ফলাফল ছিল অমীমাংসিত। তবে ধারণা করা হয় বার্কি খান যদি হালাকু খানকে প্রতিহত না করত তবে হয়তো ইসলামের পবিত্র ভূমি মক্কা মদিনাও আক্রমণ হতো। বার্কি খানের উত্তরসূরি টোডোমস্কো ও উজবেক, যার নামে উজবেকিস্তান নামকরণ করা হয়েছে, তারাও মুসলিম হয়েছিলেন। ইলখানিদ শাসক ও হালাকু খানের প্রত্যক্ষ উত্তরসূরি গাজান খান 1295 থেকে 1305 খ্রিস্টাব্দে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। তিনি 17 জুন 1295 খ্রিস্টাব্দে শায়েখ সদরুদ্দিন ইব্রাহিম হামাবি রহমতুল্লাহ আলাইয়ের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর মাহমুদ গাজান নাম ধারণ করেন। যদিও গাজান খানের সঙ্গে আঞ্চলিক মুসলিম শাসকদের রাজনৈতিক বিরোধ ছিল, তবে তিনি ইসলামী জ্ঞানচর্চা ও ধর্মীয় প্রতিষ্ঠাগুলোকে পৃষ্ঠপোষকতা করতেন। সংখ্যালঘুদের প্রতিও তিনি ছিলেন অত্যন্ত উদার। সবাই তার রাজ্যে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ পেত। তৃতীয় ধাপে ইসলাম ধর্ম গ্রহণ করেন চাগতাই খানের শাসক তারমাশিরিন খান 1331 থেকে 1334 খ্রিস্টাব্দ। কিন্তু ইসলাম গ্রহণ করায় তিনি বৌদ্ধ ও ট্যাংগ্রিস মঙ্গলদের ক্ষোভের শিকার হন এবং তারা তাকে হত্যা করে। তবে তারপরে তুগলক তৈমুর খান 1347 থেকে 1360 খ্রিস্টাব্দ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মধ্য এশিয়ায় একটি শক্তিশালী মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটান। তিনি তার সাম্রাজ্য পাকিস্তানের লাহোর পর্যন্ত বিস্তৃত করেন। তৈমুরের বংশধর সম্রাট জহিরুদ্দিন বাবর ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। এভাবেই চেঙ্গিস নিজেকে মুসলমানের জন্য ঈশ্বরের শাস্তি দাবি করেছিলেন। তার উত্তরসূরিরা ইসলামের সেবকে পরিণত হয়। মাত্র 150 বছরের মধ্যে তার সাম্রাজ্যের 4 ভাগের 3 ভাগ মুসলিম সাম্রাজ্যে পরিণত হয়। ইতিহাস আমাদের শেখায় শক্তি চিরস্থায়ী নয়, কিন্তু বিশ্বাস মানুষকে বদলে দিতে পারে। যারা একদিন ইসলামী দুনিয়ার জন্য ছিল সবচেয়ে বড় ভয়, তারাই একসময় ইসলামকে নিজেদের পরিচয়ে অংশ নেয়। তলোয়ার দিয়ে শুরু হওয়া মঙ্গলদের যাত্রা শেষ পর্যন্ত এসে থামে বিশ্বাস, ন্যায় বিচার আর শাসনের নতুন পথে। বারকা খান থেকে গাজান খান, এই রূপান্তর শুধু ধর্ম পরিবর্তন নয়, এটা ছিল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এক পরিবর্তন। আর এই কারণেই মঙ্গোলীয়দের কাহিনী আজও আমাদের ভাবায়, প্রশ্ন করায় এবং শিক্ষা দেয়। ইতিহাস শুধু যুদ্ধের গল্প নয়, এটা মানুষের বদলে যাওয়ার গল্প। মঙ্গলরা প্রমাণ করেছে সবচেয়ে কঠিন হৃদয়ও একসময় নরম হতে পারে। আকাশ ও আগুনের পূজার পথ ছেড়ে তারা বেছে নিয়েছিল এক আল্লাহর পথ। এই পরিবর্তন আমাদের মনে করিয়ে দেয় শক্তির চেয়ে বিশ্বাস বড়। যারা একদিন মসজিদ ধ্বংস করেছিল, তারাই পরে সেই মসজিদে সিজদায় মাথা রেখেছে। কিভাবে বদলে গেল এই ইতিহাস? সেই প্রশ্নের উত্তর মঙ্গোলীয়দের কাহিনীকে আজও রহস্যময় করে তোলে। চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্যের বিচিত্র যত কাহিনী জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে যাবেন।